আমরা এই ক্লাসটা থেকে যে জিনিস শিখতে পারবো সেটা হলো ইংরেজি ভাষা শিক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি টপিক, সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইংরেজিতে বেশ কিছু শব্দ আছে যারা তারপরে ঠিক পার্টিকুলার বা অ্যাপ্রোপ্রিয়েট সেই প্রিপোজিশনকেই বসতে দেয়, এবং সেটা না জানলে না আমরা লিখতে পারবো, না আমরা হয়ে যাচ্ছে গিয়ে বলতে পারবো, না আমরা গ্রামারকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো। প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের ভুল হবে এবং অজস্র পরিমাণে কমন আসে, এবং প্রত্যেকটা পরীক্ষারই ইম্পর্টেন্ট একটা টপিক হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন দিয়ে। এখানে যদি প্রথম প্রশ্নটি আমরা পড়ি, তো প্রথম প্রশ্নটি বলছে দেয়ার ইজ নো ইউজ ড্যাশ গোয়িং দেয়ার অ্যাট দিস টাইম। গোয়িং দেয়ার অর্থাৎ সেখানে যাওয়ার, অ্যাট দিস টাইম অর্থাৎ এই সময়। তাহলে এই সময় সেখানে যাওয়ার, নো ইউজ মানে কোনো ব্যবহার হয় না বা কোনো কাজে আসবে না, অর্থাৎ এই সময় সেখানে যাওয়াটা কোনো কাজে আসবে না বা এটা সঠিক সময় নয়। তাই বলছে এখানে যে দেয়ার ইজ নো ইউজ ড্যাশ গোয়িং দেয়ার অ্যাট দিস টাইম, অর্থাৎ সেখানে এই সময় যাওয়ার সঠিক সময় নয় বা কোনো কাজে আসবে না। ওকে, বাট আমরা এখান থেকে যেটা শিখবো সেটা হলো ইউজ, এই যে ওয়ার্ডটা আছে ইংরেজির, এটি তারপরে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে বসতে দেয়। তো ইউজ অলওয়েজ বসতে দেয় কাকে? ইনকে। ওকে, তো দেয়ার ইজ নো ইউজ ইন গোয়িং দেয়ার অ্যাট দিস টাইম। ওকে, অর্থাৎ এই সময় সেখানে যাওয়াটা কোনো কাজে আসবে না বা কোনো ব্যবহারে লাগবে না। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, হি কমপ্লেন্স ড্যাশ হেডেক। হেডেক কথার অর্থ হলো মাথা যন্ত্রণা। কমপ্লেন, কমপ্লেন মানে বোঝো, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কমপ্লেন কথার অর্থ কি। হি হলো সাবজেক্ট। তো এখানে এটা যদি আমরা খেয়াল করে দেখি, কমপ্লেনের পরে এস কেন লাগানো আছে? অ্যাকচুয়ালি এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ব্যবহার। এখানে লক্ষ্য করলে বোঝা যাবে আই গো, আই প্লে, বাট হি গোজ অ্যান্ড হি প্লেস। তো এখানে যেভাবে একই রকম ভাবে ইউজ হয়েছে দেখেন, ইএস এবং এস এর, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্ব অলওয়েজ কি করে? এস কিংবা ইএস নেয়, সরি ইএস বা এস কে নেয়। তো এখানে হি কমপ্লেন্স, সে কমপ্লেন করে কিসের? হেডেকের। তো কমপ্লেন যে শব্দটা আছে, এই কমপ্লেন শব্দটা অলওয়েজ যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে নেয় সেটি হলো অফ। হি কমপ্লেন্স অফ হেডেক। ওকে, হি কমপ্লেন্স অফ হেডেক, সে মাথা যন্ত্রণার কমপ্লেন করে। নেক্সট, সি হ্যাজ 3 চিলড্রেন ড্যাশ হার ফার্স্ট হাজবেন্ড। তো তার ফার্স্ট হাজবেন্ড, সি হ্যাজ এই কথাটির অর্থ কি? সি হ্যাজ কথাটির অর্থ হলো তার আছে। ওকে, কি আছে? 3 চিলড্রেন। তো এখানে কিন্তু এটা পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স নয়। ওকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে এটা কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স নয় আমি আপনাদেরকে বোঝাবো। এখানে হ্যাজ মেন ভার্ব রূপেই ব্যবহৃত হয়েছে। কিরকম ভাবে? যেরকম আই হ্যাভ 3 বুকস। ওকে, এখানে হ্যাভ কিন্তু মেন ভার্ব, কারণ এই বাক্যটিতে কোনো রকমের আর ভার্ব নেই। এখানেও ঠিক একই রকম ভাবে এখানে হ্যাভ বুঝিয়েছে আছে অর্থে। তো এখানেও হ্যাজ বোঝানো হয়েছে, কারণ আই এর পরে হ্যাভ হয় এবং সি, হি এবং কোনো নামের পরে কি হয়? হ্যাজ হয়। তো সি হ্যাজ এই কথাটির অর্থ কি? সি হ্যাজ কথাটির অর্থ হলো তার আছে। কি আছে? 3 চিলড্রেন, অর্থাৎ 3টি শিশু। তো 3টি শিশু কিভাবে আছে? ড্যাশ হার ফার্স্ট হাজবেন্ড, অর্থাৎ প্রথম স্বামীর দ্বারা আছে। প্রথম স্বামীর দ্বারা, এটাই তো আমরা বাংলায় বলি, তাই না? যে প্রথম স্বামীর দ্বারা তার 3টি শিশু আছে। তো দ্বারা বুঝাতে আমরা অলওয়েজ কি ব্যবহার করি? বাই।
বাট এটা এই ক্ষেত্রে প্রযোজ্য হলেও সব ক্ষেত্রে কিন্তু এইভাবে মনে করলে হবে না। তো সি হ্যাজ 3 চিলড্রেন বাই হার ফার্স্ট হাজবেন্ড। ওকে, বাই হার ফার্স্ট হাজবেন্ড। আশা করি বুঝাতে পেরেছি। নেক্সট, এখানে যদি খেয়াল করি, দে ওয়েন্ট টু আগ্রা ড্যাশ বাস। তো দে ওয়েন্ট, এই যে ওয়েন্ট কথাটা আছে, তো ওয়েন্ট ভার্বটা হলো গো এর সেকেন্ড ফর্ম। গো হলো ফার্স্ট ফর্ম, ওয়েন্ট হলো সেকেন্ড ফর্ম। দে ওয়েন্ট, তারা গিয়েছিল, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, পাস্ট ইনডিফিনাইট টেন্স। দে ওয়েন্ট কোথায়? টু আগ্রা, অর্থাৎ আগ্রাতে গিয়েছিল। ড্যাশ বাস, তো কিভাবে গিয়েছিল? বাসের দ্বারা গিয়েছিল, তাই না? তো সো দে ওয়েন্ট টু আগ্রা বাই বাস। ওকে, দে ওয়েন্ট টু আগ্রা বাই বাস, বাসের দ্বারা গিয়েছিল। নেক্সট কোশ্চেন, 5 নাম্বার। আই এম রাইটিং দিস এসে ড্যাশ ব্লু ইঙ্ক। তো এখানে যদি আমরা খেয়াল করি, আই এর পরে আছে, আই হলো সাবজেক্ট, তারপরে এম অক্সিলারি ভার্ব, রাইটিং অর্থাৎ, এবার যদি খেয়াল করে দেখি, এম ইজ আর, ওকে, এরপরে ভি1 প্লাস আইএনজি যদি দেওয়া থাকে, তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের, প্রথমে কি থাকবে? সাবজেক্ট, তারপরে হচ্ছে কি অবজেক্ট। তো এই স্ট্রাকচারটা হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, তাই না? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ কোনো একটা কাজ যেটা বর্তমানে ঘটছে। এখানে কি করছেন? আই এম রাইটিং দিস এসে ড্যাশ ব্লু ইঙ্ক, অর্থাৎ আমি এই এসেটা লিখছি ব্লু ইঙ্ক। তাহলে ব্লু ইঙ্ক ব্যবহার করা হচ্ছে এসেটা লিখতে। তো আই এম রাইটিং দিস এসে ড্যাশ ব্লু ইঙ্ক। তো এই ক্ষেত্রে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটা হচ্ছে গিয়ে ইন, ইন ব্লু ইঙ্ক, ব্লু ইঙ্কের দ্বারা বা ব্লু ইঙ্ক দিয়ে। ওকে, এই অর্থে এইভাবে এখানে বোঝানো হবে। তো আই এম রাইটিং দিস এসে ইন ব্লু ইঙ্ক। ওকে, এগুলো খেয়াল রাখতে হবে এবং মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, ক্ষমা করবেন এই ধরনের দাগ আসার জন্য। হি কংগ্রাচুলেটেড ইউ ড্যাশ ইউর প্রমোশন। নেক্সট কোশ্চেন, এখানে যদি ভালো করে দেখি, তো এটাও ভি2 আছে। কংগ্রাচুলেট হচ্ছে গিয়ে ফার্স্ট ফর্ম, ইডি লাগানো আছে, অর্থাৎ সরি, এখানে শুধু ডি লাগানো আছে, তাই এটা হয়ে গেছে কি পাস্ট ইনডিফিনাইট। হি কংগ্রাচুলেটেড ইউ, সে তোমাকে সম্বোধন জানিয়েছিল। কি জন্য জানিয়েছিল? ড্যাশ ইউর প্রমোশন। তো কি জন্য? এখানে জন্য বোঝাচ্ছে। তো বাট এখানে কংগ্রাচুলেট যে শব্দটা আছে, এই কংগ্রাচুলেটেড শব্দটা অলওয়েজ অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে নেবে, ফর হবে না। ওকে, মাথায় রাখবে। তাহলে কি হবে? হি কংগ্রাচুলেটেড ইউ অন ইউর প্রমোশন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কম্পিটিটিভ এক্সামিনেশন। ওকে, আই মেট অনিতা দ্য ওয়ে টু মাই অফিস। ভালো করে যদি খেয়াল করে দেখি, এখানে আমার অফিস আছে, এটা আমার অফিস। তো ওয়ে টু মাই অফিস, তার মানে এই অফিসের দিকে যেতে কোথাও অনিতার সাথে আমার দেখা হয়েছে। তো এইখানে যেতে কোথাও অনিতার সাথে আমার দেখা হয়েছে। তো কোথায় দেখা হয়েছে? রোডের মধ্যে দেখা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নেব সেটা হলো অন। ওকে, আই মেট অনিতা অন দ্য ওয়ে টু মাই অফিস। তাহলে এক্ষেত্রে কি বসবে? অন। বাট এইবার যদি সেন্টেন্সটা দেখি, আই মেট, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স। মেট কথার অর্থ হলো সাক্ষাৎ করেছিলাম। তাহলে এর ফার্স্ট ফর্মটা কি? এর ফার্স্ট ফর্মটা হলো মিট, মিট, মেট। ওকে, ভি1 ভি2, তাহলে এটাও পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। আই মেট অনিতা, আমি অনিতার সাথে সাক্ষাৎ করেছিলাম অন দ্য ওয়ে টু মাই অফিস। ওকে, অফিস যাওয়ার পথে। সি জাম্পড ড্যাশ দ্য রিভার। জাম্পড ভি2, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স। সে লাফিয়েছিল ড্যাশ দ্য রিভার, ইন দ্য রিভার, অন দ্য রিভার, ইনটু দ্য রিভার, টু দ্য রিভার।
একটা জিনিস সবসময় মনে রাখবেন যে যখনই কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় লাফিয়ে, দৌড়ে বা গতির সঙ্গে যাওয়া হবে, তখন আমাদের যে প্রিপজিশনগুলি বসে সেটা হলো অন টু অ্যান্ড ইনটু। ওকে, তো এক্ষেত্রে অন টু তো নেই, তাহলে আমাদের অবভিয়াসলি কি হবে, ইনটু হবে। তাহলে হি জাম্প ইনটু দ্য রিভার, অর্থাৎ সে নদীর মধ্যে ঝাঁপ দিয়েছিল। নেক্সট, দ্য জাগ ইজ ফুল ড্যাশ মিল্ক। দ্য জাগ অর্থাৎ একটি জাগ আছে যেটি মিল্ক দিয়ে কি আছে, মিল্ক দিয়ে ভর্তি আছে। তো কোনো একটা কিছু, কোনো কিছুর দ্বারা ভর্তি বোঝাতে এই ক্ষেত্রে কিন্তু সবসময়ের জন্য অফ ব্যবহার হয়। তো এক্ষেত্রে এই যে ফুল শব্দটা আছে, এই ফুল শব্দটার পরে আমরা কি বসাবো, অফ বসাবো। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো অফ। দ্য জাগ ইজ ফুল অফ মিল্ক। ওকে, ফুল উইথ হবে না কিন্তু, হ্যাঁ, ফুল অফ মিল্ক। জাম্প ইনটু, আচ্ছা, মাই ওয়াইফ ইজ গুড ড্যাশ ফ্রেঞ্চ। মাই ওয়াইফ আমার স্ত্রী, ইজ হয়, গুড মানে ভালো, আমার স্ত্রী হয় ভালো কিসে, ফ্রেঞ্চে অর্থাৎ ফ্রেঞ্চ ভাষাতে। তাহলে কোনো কিছুতে কেউ দক্ষ হলে পরে এটার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে অ্যাট। সো মাই ওয়াইফ ইজ গুড অ্যাট ফ্রেঞ্চ। ওকে, ইউ অট টু অ্যাবাইড, এই যে অ্যাবাইড শব্দটা আছে, অলওয়েজ যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নেই সেটা হলো বাই। ইউ শুড অ্যাবাইড বাই। ওকে, ইউ শুড অ্যাভয়েড বাই, অথবা এখানে দেওয়া আছে ইউ অট টু অ্যাবাইড বাই দ্য দিস ডিসিশন। অট টু, অট টু হচ্ছে গিয়ে কর্তব্য ক্ষেত্রে বোঝানো হয়। তো ইউ অট টু, এটা একটা মডাল ভাব। ওকে, ইউ অট টু অ্যাবাইড বাই দিস ডিসিশন, অর্থাৎ এই ডিসিশনকে মেনে চলা তোমার বা আপনার কর্তব্য। ওকে, সো এক্ষেত্রে অ্যাবাইডের পরে হবে বাই। হি উইল হ্যাভ টু অ্যাকাউন্ট ড্যাশ হিজ স্ট্রেঞ্জ বিহেভিয়ার। তো আগে এখানে টেন্সটা যদি লক্ষ্য করে দেখি তো উইল আছে এবং তারপরে আবার হ্যাভ আছে। ওকে, তো উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ এটা কোন টেন্স আপনারা আমাকে জানাবেন কমেন্ট বক্সে। এরপরে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি স্ট্রেঞ্জ বিহেভিয়ার। এই যে স্ট্রেঞ্জ বিহেভিয়ার অর্থাৎ অদ্ভুত আচরণ বা খারাপ ব্যবহার, এক্ষেত্রেও বলা যেতে পারে স্ট্রেঞ্জ বিহেভিয়ার। তো কেউ যদি কোনো কিছু স্ট্রেঞ্জ বিহেভিয়ার করে তার জন্য তাকেই জবাবদিহি করতে হবে। তো এক্ষেত্রে সেটাই বোঝাচ্ছে অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট কথাটা, অ্যাকাউন্ট মানে দায়ী বোঝানো হচ্ছে এখানে। হি উইল হ্যাভ টু অ্যাকাউন্ট, তাকে দায়ী হতে হবে কিসের জন্য, ড্যাশ হিজ স্ট্রেঞ্জ বিহেভিয়ার। তো তাকে দায়ী হতে হবে তার তার স্ট্রেঞ্জ বিহেভিয়ারের জন্য, জন্য অর্থাৎ ফর। ওকে, অলওয়েজ মনে রাখবে যে অ্যাকাউন্ট ফর হিজ স্ট্রেঞ্জ বিহেভিয়ার। সো অ্যাকাউন্টের পরে কি বসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর। ওকে, নেক্সট, সেন। সেন কথাটির অর্থ হলো জ্ঞানী অথবা সচেতন কোনো ব্যক্তি। তো সেন পার্সন মানে জ্ঞানী ব্যক্তি বা সচেতন ব্যক্তি। উইল এগ্রি, এখন নো আছে আগে, তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স। নো সেন পার্সন উইল এগ্রি, কোনো সচেতন ব্যক্তি এগ্রি হবে না অর্থাৎ রাজি হবে না। ইওর প্রপোজাল, যদি কারোর সাথে রাজি হওয়ার কথা বোঝায় তখন এক ধরনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, আর যদি তার প্রস্তাবের সাথে রাজি হওয়ার কথা বোঝায়, মনে করো এখানে এ একটা ব্যক্তি আছে আর এখানে বি একটা ব্যক্তি আছে। এখন এ বি কে আই লাভ ইউ বললো। ওকে, আই লাভ ইউ, ঠিক আছে। এখন এটা বি এর কাছে কি গেল, প্রস্তাব, প্রস্তাব গেল। এখন বি যদি এই প্রস্তাবে রাজি হয় তাহলে প্রস্তাবের ক্ষেত্রে অলওয়েজ বসবে কি, টু। ওকে, নো সেন পার্সন উইল এগ্রি টু ইউর প্রপোজাল। তো প্রপোজালের ক্ষেত্রে সবসময় কি নেবে, টু নেবে। কিন্তু যদি এর সাথে একমত বোঝাতো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ব্যবহার করা হতো উইথ। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। তো নো সেন পার্সন উইল এগ্রি টু ইউর প্রপোজাল, অর্থাৎ কোনো সচেতন ব্যক্তি তোমার প্রস্তাবের সাথে রাজি হবে না, অর্থাৎ এমন কোনো প্রস্তাব দিয়েছে যেটা পাগলামো।
দ্য রবার্স ব্রোক ড্যাশ দ্য হাউস অ্যান্ড ক্যারিড অ্যাওয়ে অল ক্যাশ অ্যান্ড জুয়েলারি উইথ হিম। তো এদিক থেকে শুরু করি। অল ক্যাশ অ্যান্ড জুয়েলারি, সমস্ত টাকা এবং সোনাদানা, উইথ দেম অর্থাৎ তাদের সাথে, ক্যারিড অ্যাওয়ে এটা হয়ে যাচ্ছে কি একটা ফ্রেজাল ভার্ব, ক্যারি অ্যাওয়ে মানে বহন করা, অর্থাৎ সমস্ত রকমের ক্যাশ এবং জুয়েলারি তারা তাদের সাথে নিয়ে গিয়েছিল। কারা নিয়ে গেছিল? দ্য রবার্স, ডাকাত দলেরা। ওকে। ব্রোক, ব্রেক মানে হলো ভাঙা, তাহলে ব্রেকের পাস্ট টেন্স কি? ব্রোক। আর থার্ড ফর্ম হলো ব্রোকেন। ওকে। তো এক্ষেত্রে ব্রোক ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স V2। দ্য রবার্স ব্রোক ড্যাশ দ্য হাউস অ্যান্ড ক্যারিড অ্যাওয়ে অল ক্যাশ অ্যান্ড জুয়েলারি উইথ দেম। তো এখন প্রশ্ন হচ্ছে, ডাকাতরা তো নিশ্চয়ই ধীরে সুস্থে আস্তেভাবে ঘরে ঢোকেনি বা আস্তে করে দরজাটা ভাঙেনি, অর্থাৎ তারা একটা গতির সঙ্গে তাড়াহুড়োর মধ্যে ঘরের মধ্যে দরজা ভেঙেছে বা বাড়িটি ভেঙে ঢুকেছে। বাড়ি তো ভাঙবে না, দরজা ভেঙে ঢুকেছে এবং সমস্ত রকমের ক্যাশ এবং জুয়েলারি নিয়ে গেছে। তাহলে যখন গতি বোঝাবে তখন আমরা ইনটু বা অনটু ব্যবহার করি। তো অলওয়েজ কিন্তু মনে রাখতে হবে ব্রেক ইনটু, ব্রেক ইনটু এটা হলো অ্যাকচুয়াল, ব্রেকের পাস্ট এখানে ব্রোক ব্যবহার করা হয়েছে, তার জন্য ব্রোক ইনটু হয়েছিল। অর্থাৎ দ্য রবার্স ব্রোক ইনটু দ্য হাউস, অর্থাৎ একটি তাড়াহুড়োর মধ্যে ডাকাত দলেরা ভেতরে প্রবেশ করেছিল এবং ক্যারিড অ্যাওয়ে বহন করেছিল অল ক্যাশ অ্যান্ড জুয়েলারি উইথ দেম। ওকে, নেক্সট। দ্য লিডার ব্রোক ড্যাশ দ্য মিডল অফ দ্য স্পিচ অ্যাজ হি ওয়াজ নট ফিলিং ওয়েল। অ্যাজ হি ওয়াজ নট ফিলিং ওয়েল, নট ফিলিং ওয়েল অর্থাৎ ভালো লাগছিল না বা ভালো মনে হচ্ছিল না তার নিজেকে। হি ওয়াজ নট ফিলিং ওয়েল, সে ভালো ফিল করছিল না, অর্থাৎ সে অসুস্থ বোধ করছিল বা হাঁপিয়ে গেছিল, এরকম কিছু বোঝাচ্ছে। ইন দ্য মিডল অফ দ্য স্পিচ অর্থাৎ একটা স্পিচের মাঝখানে, একটা স্পিচ কন্টিনিউয়াসলি চলতে চলতে তার মাঝখানে সে কি করেছিল? ভালো মনে করছিল না নিজেকে। কে মনে করছিল না? লিডার অর্থাৎ নেতা। ব্রোক, তো এখানে দেখো ব্রোক, এখানেও কিন্তু ব্রেক ছিল, ব্রেক হচ্ছে মেন। তো ব্রেক আগের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল ইনটু, অর্থাৎ কারণ কি এখানে জোর করে বা তাড়াহুড়োর মধ্যে ঘরে প্রবেশ করেছিল। বাট এখানে কিন্তু এখানে কি এরকম কিছু বোঝানো হচ্ছে না, এখানে কি হচ্ছে স্পিচের মধ্যে সে ভালো ফিল করছিল না, অর্থাৎ সে কি করেছিল? থেমে গেছিল। তো থেমে যাওয়া বোঝাতে গেলে কিন্তু এক্ষেত্রে ব্যবহার হবে অফ। তাহলে কি হবে? দ্য লিডার ব্রোক অফ ইন দ্য মিডল অফ দ্য স্পিচ। ওকে, দ্য লিডার ব্রোক অফ ইন দ্য মিডল অফ দ্য স্পিচ অ্যাজ হি ওয়াজ নট ফিলিং ওয়েল, অর্থাৎ সে যেহেতু ভালো ফিল করছিল না, সে কি করেছিল? থেমে গেছিল। আই ক্যান নট এগ্রি ড্যাশ ইউ ইন দ্য ম্যাটার। দেখো এক্ষেত্রে আই ক্যান নট এগ্রি, আমি রাজি হতে পারছি না। কার সাথে? তোমার সাথে। আগেরটা কি ছিল? প্রপোজাল ছিল, তার জন্য কি ব্যবহার হয়েছিল? টু ব্যবহার হয়েছিল। বাট এক্ষেত্রে তোমার সাথে, তাই কি ব্যবহার হবে? উইথ ব্যবহার হবে। অর্থাৎ ব্যক্তির সাথে যখন এগ্রি হওয়া বোঝাবে কোনো একজন ব্যক্তির সাথে, সেক্ষেত্রে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগ্রি নেবে কি? উইথ। বাট যখন প্রপোজালের ক্ষেত্রে বোঝাবে তখন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে টু। অর্থাৎ আই ক্যান নট এগ্রি উইথ ইউ ইন দি ম্যাটার, অর্থাৎ এই ম্যাটারটির ক্ষেত্রে আমি তোমার সাথে রাজি হতে পারছি না। স্যাম ওয়াজ অ্যাকিউজড ড্যাশ মার্ডার, এইটা কিন্তু এইটা যদি ভালো করে খেয়াল করে দেখি, এটা কিন্তু প্যাসিভে আছে। ওকে, ওয়াজের পরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়েছে। হ্যাঁ, অর্থাৎ এক্ষেত্রে এর মিনিংটা কি? স্যাম ওয়াজ অ্যাকিউজড ড্যাশ মার্ডার, মার্ডার কথার অর্থ হলো হত্যা। ওয়াজ অ্যাকিউজড, অ্যাকিউজড কথার অর্থ হলো অ্যাকিউজড কথার অর্থ হলো অভিযুক্ত। ওকে, অ্যাকিউজড কথার অর্থ হলো অভিযুক্ত। তাহলে স্যাম অভিযুক্ত ছিল না, স্যামকে অভিযুক্ত করা হয়েছিল, অর্থাৎ তাকে আসামি মনে করা হয়েছিল। তো বা আসামি করা হয়েছিল কার দ্বারা? কোনো ইনভেস্টিগেশন এজেন্সি দ্বারা, পুলিশ দ্বারা, সিআইডি, সিবিআই এদের দ্বারা। সো স্যাম ওয়াজ অ্যাকিউজড অর্থাৎ স্যামকে করা হয়েছিল, স্যামের উপরে কাজ করা হয়েছিল, স্যাম কাজ করেছিল না, তাই এটা প্যাসিভ সেন্সে আছে। ওকে, স্যাম ওয়াজ অ্যাকিউজড ড্যাশ মার্ডার, অ্যাকিউজড অলওয়েজ যেটা নাই সেটা হলো অফ। স্যাম ওয়াজ অ্যাকিউজড অফ
মার্ডার, অর্থাৎ স্যামকে অভিযুক্ত করা হয়েছিল মার্ডারের জন্য। প্লিজ অ্যাটেন্ড ড্যাশ হোয়াট আই সে, এখানে বলছে প্লিজ অ্যাটেন্ড, প্লিজ মনোযোগ দাও, অবশ্যই মনোযোগ দিতে হবে, আমি ক্লাস করাচ্ছি কষ্ট করে এক্ষেত্রে। তো হোয়াট আই সে অর্থাৎ আমি যা বলছি, তো এই ক্ষেত্রে কিন্তু পুরোপুরি মিলে গেছে সেন্টেন্সটা যা আছে এবং আমি যেটা বলতে চাইছি, অর্থাৎ আপনাদের সবাইকে মনোযোগ দিতে হবে আমি যেটা বলছি। হোয়াট আই সে প্লিজ অ্যাটেন্ড, তো প্লিজ অ্যাটেন্ড টু, ওকে, প্লিজ অ্যাটেন্ড টু মি বলতে পারি আমি এখানে, প্লিজ অ্যাটেন্ড টু মি হোয়াট আই সে, ঠিক আছে। ফ্রগস অ্যাবাউন্ড, দেখো অ্যাবাউন্ড যে এটা কনফিউজিং, খুব কনফিউজিং। অ্যাবাউন্ড দুটো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নাই, একটা হলো অ্যাবাউন্ড ইন, একটা হলো অ্যাবাউন্ড উইথ। অ্যাবাউন্ড ইন কথাটার অর্থ এভাবে মনে রাখবো আমরা, সেটা হলো রিচ ইন অর্থাৎ সমৃদ্ধ, রিচ ইন অর্থাৎ সমৃদ্ধ, আর অ্যাবাউন্ড উইথ মানে প্রচুর ভর্তি, ফুল অফ, সরি, ফুল অফ মানে ভর্তি। তো এখানে যদি সেন্টেন্সটা পড়ি অ্যাবাউন্ডের পরে কি বসবে দেখো, ফ্রগস অ্যাবাউন্ড ড্যাশ দিস পন্ড, তো পন্ডটাতে তো পুরো ফ্রগে বা ব্যাঙে ভর্তি থাকতে পারে না, তাহলে কি হতে পারে, সমৃদ্ধ হতে পারে, যে এই পন্ডটা হয়ে যাচ্ছে গিয়ে ব্যাঙে সমৃদ্ধ, মানে রিচ ইন মানে অনেক বেশি ব্যাঙ আছে এখানে, তাহলে কি হবে, দ্য সরি ফ্রগস অ্যাবাউন্ড ইন দিস পন্ড, ওকে। হি ওয়াজ অ্যাবজর্বড, এটা খুব ভালো জিনিস, হি ওয়াজ অ্যাবজর্বড ড্যাশ স্টাডিজ, দেখো অ্যাবজর্বড যে কথাটা আছে এটা অলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নেয় ইন, ওকে, অ্যাবজর্বড ইন, এখানে কিন্তু ওয়াজের পরে থার্ড ফর্ম মনে হচ্ছে, কিন্তু এটা থার্ড ফর্ম না, এটা একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাবজর্বড নিবিষ্ট ছিল, হি ওয়াজ অ্যাবজর্বড নিবিষ্ট মানে মনোনিবেশ করেছিল কিসের মধ্যে, ইন হিজ স্টাডিজ বা ইন স্টাডিজ, ওকে। নেক্সট, হি হ্যাজ গ্রেট অ্যাফেকশন ড্যাশ হিজ গ্র্যান্ড চিলড্রেন, তো গ্র্যান্ড কথাটার অর্থ হলো, গ্র্যান্ড যে কথাটা সেটা মানে হলো নাতিপোতা, ঠিক আছে, বাংলায় এটাই বোঝানো যায়। তো গ্র্যান্ড চিলড্রেন, হিজ গ্র্যান্ড চিলড্রেন, তার নাতিপোতার প্রতি কি ছিল, অ্যাফেকশনেট বা অ্যাফেকশন, হি হ্যাজ গ্রেট অ্যাফেকশন, এখানে হ্যাজ মানে আছে বা ছিল অর্থে ব্যবহার করা হয়েছে, তো ছিল তো হবে না, হ্যাড না, হি হ্যাজ, তার আছে কি, গ্রেট অ্যাফেকশন, কিসের প্রতি, তার নাতিপোতার প্রতি। তো অ্যাফেকশন যে ওয়ার্ডটা আছে, অ্যাফেকশনেট, অ্যাফেকশনেট, AFFECTIONAT, ওকে, অ্যাফেকশনেট অলওয়েজ কি নাই, টু, অ্যাফেকশনেট টু, তো এক্ষেত্রে কি হবে, অ্যাফেকশন, হি হ্যাজ গ্রেট অ্যাফেকশন টু হিজ গ্র্যান্ড চিলড্রেন, তার নাতিপোতার প্রতি অত্যাধিক মায়া আছে, ওকে, অ্যাফেকশন মানে মায়া মমতা। দ্য অফিসার শুড ডিল ড্যাশ ইকুয়াল জাস্টিস টু হিজ সাবঅর্ডিনেটস, তো হিজ সাবঅর্ডিনেটস অর্থাৎ তার নিচে যারা আছে, তার নিচে, অর্থাৎ এই যে অফিসারের যে এই যে পোস্টটা, তার নিচের যে পোস্টের যে কর্মচারী আছেন তাদের কথা বলা হচ্ছে, সাবঅর্ডিনেট মানে হলো নিম্নতর কর্মচারী, কার থেকে, সেই অফিসারের থেকে, ওকে। তো শুড উচিত, ডিল, ডিল কিভাবে ডিল করা, ইকুয়াল জাস্টিস অর্থাৎ সমান ন্যায়, তো ডিল আউট, ওকে, দ্য অফিসার শুড ডিল আউট ইকুয়াল জাস্টিস টু অল হিজ সাবঅর্ডিনেটস, অর্থাৎ অফিসারের উচিত তার সাবঅর্ডিনেটের প্রতি তার ন্যায় বিচার রাখা বা ন্যায়সঙ্গত আচরণ করা। রীতা কিপস ব্যাক নাথিং ড্যাশ হার ফ্রেন্ডস, দেখো কিপ ব্যাক এটা একটা ফ্রেজাল ভার্ব, কিপ ব্যাক মানে হলো গোপন রাখা, এবার গোপন রাখছে কি না, কখনোই রাখবে না, আর এমনিতেও দেখেন ভালো করে কোনো দিদি ভাই রাগ করবেন না, রীতা মেয়ে আছে এমনি কিছু রাখবে না, সো রীতা কিপস ব্যাক নাথিং অর্থাৎ কিছুই গোপন রাখে না, তো কাদের থেকে গোপন রাখে না, হিজ হার ফ্রেন্ডস অর্থাৎ তার বান্ধবীদের থেকে বা বন্ধুদের থেকে, তো এক্ষেত্রে থেকে বোঝাচ্ছে, তো রীতা কিপস ব্যাক নাথিং, তো থেকে বোঝাতে গেলে আমরা কি ব্যবহার করি, ফ্রম, ওকে, কিপস ব্যাক নাথিং ফ্রম
হার ফ্রেন্ডস, অর্থাৎ তার বান্ধবীদের থেকে বা বন্ধুদের থেকে কিছুই গোপন রাখে না। হি হ্যাজ বিন অ্যাকুইটেড, দেখো এইটা কিন্তু প্যাসিভ আছে। হি, তারপরে কি আছে, হি এর পরে হ্যাজ, বিন ভার্বের থার্ড ফর্ম, অ্যাকুইটেড অফ। ওকে, এক্ষেত্রেও একটু আগে আমরা দেখেছিলাম অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফ। তো অ্যাকিউজড অফ আর অ্যাকুইটেড অফ। অ্যাকিউজড অফ কথার অর্থ হলো অভিযুক্ত করা, অর্থাৎ কাউকে দোষ দেওয়া। এটা একটা ইনভেস্টিগেশন এজেন্সি আছে এখানটায়। তো এই এজেন্সি কি করেছে, এই এজেন্সি এ নামক একটা ব্যক্তি আছে, মনে করো এই ব্যক্তিকে প্রথমে কি করলো, অ্যাকিউজড অফ করলো, অর্থাৎ অভিযুক্ত মানলো তারা, এই ইনভেস্টিগেশন এজেন্সি। এবং পরবর্তীতে তারা এই এ ব্যক্তিকে আবার মুক্তি দেবে কে, সে হলো কোর্ট। ওকে, তো কোর্ট এই ব্যক্তিকে আবার কি করলো, তার এই মার্ডার যে করেছিল সেখান থেকে তাকে মুক্ত করে দিল। তো অ্যাকুইটাল অর্থাৎ খালাস করে দেওয়া। তাহলে হি হ্যাজ বিন অ্যাকুইটেড অর্থাৎ তাকে খালাস করে দেওয়া হয়েছিল। কিসে খালাস করে দেওয়া হয়েছিল? অ্যাকুইটেড অফ দ্য চার্জ অফ মার্ডার। ওকে, অর্থাৎ মার্ডারের চার্জ থেকে তাকে কি করা হলো, খালাস করে দেওয়া হলো। নেক্সট, হি শুড বি অ্যালাইভ ড্যাশ দ্য কনসিকুয়েন্সেস অফ হিজ রং ডুইংস। এখানে যদি আমরা খেয়াল করে দেখি তাহলে আমরা দেখব যে দ্য কনসিকুয়েন্সেস অফ হিজ রং ডুইংস, এখানে যদি ভালো করে দেখি, রং ডুইংস অর্থাৎ খারাপ কোনো কিছু করা, কার? অফ হিজ অর্থাৎ তার নিজের, কনসিকুয়েন্সেস কথার অর্থ হলো পরিণতি, অর্থাৎ খারাপ কোনো কিছু করলে তার যে পরিণতি সেটার প্রতি তাকে কি হতে বলছে, হি শুড বি অ্যালাইভ। অ্যালাইভ মানে প্রাণবন্ত বা জীবন্ত, অর্থাৎ বা সচেতন বোঝানো যেতে পারে এক্ষেত্রে। তো এখানে বলা হচ্ছে হি শুড বি, তার হওয়া উচিত কি, অ্যালাইভ টু, অ্যালাইভ টু প্রাণবন্ত, হি শুড বি অ্যালাইভ টু বা সচেতন হওয়া উচিত কি জন্য, দ্য কনসিকুয়েন্সেস অফ হিজ রং ডুইংস, অর্থাৎ সে যা রং করেছে তার যা পরিণতি, তার প্রতি তাকে পরিণতি হবে, তার প্রতি তাকে কি হতে বলছে, অ্যালাইভ টু হতে বলছে, অর্থাৎ প্রাণবন্ত বা সচেতন হতে বলছে। ওকে, তো এই ছিল আজকের ক্লাসে 25টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি এখানে আলোচনা করেছি। অবশ্যই ক্লাসটি পুরোটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু কিছুতেই ভুলবেন না। ওকে, ধন্যবাদ। এবং কি প্রবলেম হয়েছে, সমস্ত রকমের দাদা দিদি বা কোনো শিক্ষক বা যারাই দেখছেন, কেউ হতেই পারে যে ভালো জানেন, তো যদি কোনো জায়গায় আমি ভুল পড়িয়ে থাকি বা ভুল বলে থাকি, দয়া করে আমাকে কারেকশন করে দেবেন, কারণ আমি একজন ইংরেজির ছাত্র এবং টিচিং ইজ দ্য বেস্ট ওয়ে অফ লার্নিং, দ্যাটস ওয়াই আই হ্যাভ স্টার্টেড দিস ক্লাস। সো আমি আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করব, কোনো রকমের ছোটোখাটো মিস্টেক বা যা কিছু আপনারা আমাকে কারেকশন করে দেবেন, যাতে করে আমি আপনাদের কাছ থেকে শিখতে পারি এবং আপনারা আমার কাছ থেকে শিখতে পারেন। ওকে, এবং কি প্রবলেম হচ্ছে, কি ধরনের কিছু চেঞ্জ করা যেতে পারে, সব কিছুই আপনারা জানাবেন। এটাই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল। ওকে, প্রত্যেকে ভালো থাকবেন।